কবরের চেয়েও সরু 2x4 ফুটের আয়নাঘর। বিভীষিকাময় কক্ষগুলোতে পাশবিক নির্যাতন চলত গুম করে রাখা মানুষদের উপর। পাশাপাশি কক্ষে ছিলেন পরিচিত জনরা, কিন্তু জানতেন না কেউই। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো দিকেই চেনার উপায় ছিল না আয়নাঘরের ভেতর থেকে। কচুক্ষেতের আয়নাঘরে বন্দী ছিলেন আমান আজমি, হুম্মাম কাদের চৌধুরী, উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। আর উত্তরায় আয়নাঘরে রাখা হয়েছিল মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানকে। তবে গেল 6 মাসে কক্ষগুলো ভেঙে চুরে প্রমাণ মোছার চেষ্টায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। তবে যতটুকু আছে তা দিয়েই জড়িতদের বিচার সম্ভব বলে মনে করেন তারা। আর জানাচ্ছেন বেলায়েত হোসেন। ঘুটঘুটে অন্ধকার, পুরো ভূতড়ে এক পরিবেশ, যেন কবরের আরেক রূপ, যেখানে দিনের পর দিন আটকে রাখা হতো নিরীহ নিরপরাধ মানুষকে, করা হতো নির্মম পাশবিক নির্যাতন। এটি রাজধানীর উত্তরায় অবস্থিত র‍্যাব 1-এর অধীনস্থ একটি আয়নাঘরের দৃশ্য, যেখানে গুম করে রাখা হয়েছিল জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানকে। সরু সিঁড়ি বেয়ে যে অন্ধকার পথ আবিষ্কার হয়েছে, সে পথের শেষে শক্ত ইটের কনক্রিট বিছানা, পাশে বসানো ইলেকট্রিক চেয়ার, যেখানে বসিয়ে মৃত্যু কাঁপুনি দেওয়া হতো জীবন্ত মানুষকে। এটিও র‍্যাব 1-এর উত্তরার আরেকটি দৃশ্য। সূত্র বলছে, আয়নাঘরের প্রতিটি কক্ষের আয়তন 4 ফিট লম্বা, 2 ফিট চওড়া, কোনোটি তার চেয়েও ছোট। অর্থাৎ মানুষের বাসাবাড়িতে যে স্বাভাবিক খাট বা বিছানা থাকে, তার থেকেও সরু আয়নাঘরের কক্ষগুলো। ওদিকে ওই সেলটার মধ্যে আলো ঢোকার কোনো রাস্তা ছিল না। ওই কক্ষটা একদম মাঝখানে ছিল বিল্ডিংয়ের। প্রথম মাসখানিক আমি তাদেরকে বারবার করে জিজ্ঞেস করি যে পশ্চিম দিকটা কোন দিকে আমি নামাজ পড়বো। কোনো জবাব কিছু পেতাম না। এবার দেখা যাক আরেকটি টর্চার সেলের চিত্র, যেখানে লাগানো কিছু অ্যাডজাস্ট ফ্যান। বন্দিশালার এই কক্ষগুলো কবরের মতো ছোট। এগুলো রাজধানীর কচুক্ষেত এলাকার দৃশ্য, যেখানে রাখা হয়েছিল জুলাই বিপ্লবের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামকে। চাপ দেওয়া হয়েছিল আন্দোলন প্রত্যাহারের। এই আয়নাঘরটিও কচুক্ষেত এলাকায় অবস্থিত। এখানে 4 দিন আটকে রাখা হয়েছিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। তার ভাষ্যমতে কক্ষটিকে এখন ভেঙে বড় করা হয়েছে। কচুক্ষেত এলাকার আয়নাঘরে গুম করে রাখা হয়েছিল জামায়াত নেতা গোলাম আজমের ছেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিকে। পাশের কক্ষেই ছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। পাশাপাশি ছিলেন, কিন্তু জানতেন না দুজনের কেউ। কখনোই জানতাম না। আমি ওনার গলার আওয়াজ শুনতাম, একজন ভদ্রলোকের গলার আওয়াজ শুনতাম যে উনি নামাজ পড়ছে, উনি কোরআন শরীফ পড়ছে। সবকিছু ছাপিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, আয়নাঘরের এই কক্ষগুলো কেন ভেঙে ফেলা হলো, কিংবা কখন ভাঙা হলো? কেনই বা নতুন করে সাজানোর চেষ্টা করা হলো? আপনি যদি সুযোগ দেন, এখানে তো অনেক মানুষ চেষ্টা করবে যে এভিডেন্স কিছু আমরা সরিয়ে ফেলি, ডিস্ট্রয় করে ফেলি। আমরা সবাই জানি যে একটা বিল্ডিংকে ডিমলিশ করতে বেশি সময় লাগে না, এক রাতের মধ্যে ওটা হয়ে যায়, যেটা আমরা দেখেছি। এই বিল্ডিংটাকেও কিন্তু রাতারাতি ধ্বংস করে দেওয়া যেত, ধ্বংস করা হয়নি। তার মানে কেউ না কেউ বাধা দিয়েছে যে এই জিনিসটাকে প্রিজার্ভ করা হোক। যতটুকু এভিডেন্স আছে ওটা অনেক যথেষ্ট আছে কনভিকশনের জন্য। কতটা ভয়ঙ্কর এসব আয়নাঘরের চিত্র তা কেবল উপলব্ধি করেছে তারা, যারা দিনের পর দিন বন্দী থেকেছে আয়নাঘরের সরু অন্ধকার কক্ষগুলোতে। তাই তো বিচারের দাবিতে অনড় অবস্থানে বন্দিশালার নির্মম নির্যাতনের শিকার সেই মানুষগুলো। বেলায়েত হোসেন, এখন, ঢাকা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।